হ্যালো বন্ধুরা, আমি মিষ্টি মনি। আমার ভয়েসে সুন্দর সুন্দর ভালোবাসার গল্প শুনতে আমাদের পড়শি ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। মেয়েরা আনমনে মুচকি হাসল। সে কি একটু একটু করে জড়িয়ে যাচ্ছে আরসমানের সঙ্গে। আরসমানের ফোন সশব্দে বেজে উঠল। আরসমান মেয়েরা থেকে সরে গিয়ে বেডের পাশে থাকা টেবিল থেকে ফোন নিয়ে রিসিভ করলো। ওই পাশ থেকে ফাইজ বলল, আরুষ্মান, একবার সিটি হাসপাতাল আয় তো দোস্ত। কেন দোস্ত, কোনো কিছু হয়েছে? সবাই ঠিক আছে তো? ফাইজ চ শব্দটি করে উঠে বলে, আর তুই আয় প্লিজ, আসার পর সব কথা হবে। মেহরা ভাবিকে সঙ্গে করে নিয়ে আসিস। আরসমানের সে কুচকে এলো। সে কিয়ৎক্ষণ ফোনের স্ক্রিনের দিকে চেয়ে থাকলো। মেয়েরা বিছানা ছাড়লো। আরসমানের পেছনে এসে দাঁড়িয়ে বলল, আরসমান কি হয়েছে? মুখটা এমন করে রেখেছেন কেন? ফিরে চাইলো মেয়েরার দিকে, বলল, মেয়েরা আমাদের সিটি হাসপাতাল যেতে হবে। ফাইজ আমাদের দুজনকে যেতে বললো, কারণ বললো না আপনি তৈরি হয়ে নিন দ্রুত। হাসপাতালে ক্যান্সার বিভাগের করিডোর পেরিয়ে ফাইজ তার কেবিনে জোনায়না ও প্রশান্তকে এনে বসিয়েছে। জোনায়না প্রশান্তকে জড়িয়ে ধরে বসে আছে। প্রশান্ত হাত বুলিয়ে দিচ্ছে জোনায়নার। জোনায়না মাথা তুলে চায়, মোলায়েম কণ্ঠে বলে, মাথায় খুব ব্যথা পেয়েছিস তাই না? কষ্ট হচ্ছে তোর? প্রশান্ত হাসলো, বলল, না, কষ্ট হচ্ছে না। জোনায়না যেন বিশ্বাস করলো না প্রশান্তর কথা। সে চেয়ে থাকলো প্রশান্তর মুখশ্রীর পানে। ফাইজ নিজের চেয়ারে গা এলিয়ে বসে মুখশ্রী গম্ভীর বানিয়ে ছাদের দিকে চেয়ে আছে। তিনজনই অপেক্ষা করছে আরসমান মেহেরা। এক প্রহর গেল। হাসপাতালের সম্মুখে এসে থামলো তিনটে কালো রঙা গাড়ি। মাঝে থাকা গাড়ি থেকে নেমে এলো আরসমান মেহেরা। মেহেরার পরনে সাধারণ থ্রি পিস, মাথায় ঘোমটা টানা। তার আরসমান মেহেরার হাত ধরে হাঁটা ধরে। মেয়েরা চুপটি করে থাকে। তার মনে এখন শত প্রশ্ন। সিঁড়ি বেয়ে ক্যান্সার বিশেষজ্ঞ বিভাগের করিডোর পেরিয়ে মেহেরা ও আরসমান চলে আসে ফাইজের কেবিনে। ফাইজ মেসেজ করে বলে দিয়েছিল আরসমান যেন ফাইজের কেবিনেই আসে। কেবিনে প্রবেশ করতে এই দুজনে অবাকের চরম শীর্ষে পৌঁছে যায়। প্রশান্তর এহেন অবস্থা দেখে আরসমান বড় বড় কদম ফেলে প্রশান্তের সম্মুখে গিয়ে দাঁড়ায়। প্রশান্ত জোনায়নাকে ছেড়ে দাঁড়িয়ে যায়। আরসমান বলে, তোর এই অবস্থা কি করে? মেয়েরা এগিয়ে আসে। সেও বলে ওঠে, ফাইজ হ্যাঁ, এই অবস্থা কেন প্রশান্ত আপনার? থমথমে কণ্ঠে বলে, তো অফিস থেকে বের হওয়ার পর গাড়ি নিয়ে বড় সড়কে এলে ওকে মারার চেষ্টা করা হয়। আরসমান বিস্মিত কণ্ঠে বলে, হ্যাঁ। এবার ফাইজ চুপ করে রইল। প্রশান্ত বলো, আর হ্যাঁ, আমি গাড়ি নিয়ে বড় সড়কে এলে লুকিং গ্লাসে লক্ষ্য করি আমার গাড়িকে একটি ট্রাক ফলো করছে। যখনই ব্যাক নিতে যাব আমার গাড়িটিকে ট্রাকটি চাপা দিতে চায় আর আমি বাম দিকে ঘুরিয়ে ফেলি। গাড়িটি সোজা একটি খাদে গিয়ে পড়ে। আরসমান জোনায়নার দিকে ফিরে চাইলো। মেয়েটির অবস্থা কোনো উম্মতের থেকে কম নয়। গায়ের পোশাক সহ মাথার চুল সকল কিছু এলোমেলো, মুখটি মলিন হয়ে আছে। জোনায়না উঠে দাঁড়ায়, বলে, আরসমান প্রশান্তের কোনো শত্রু নেই, আমি জানি। এইসব রোহান করেছে, আমাদের সবাইকে মেরে ফেলবেও। ওকে দ্রুত আইনের আওতায় আনতে হবে, নয়তো আরসমান তুই ওকে দ্রুত খুঁজে বের কর। হাত বাড়িয়ে জোনায়নার কাঁধে হাত রাখলো। আশ্বাস দিয়ে বলল, চিন্তা করিস না, আমাদের আর কারো কোনো ক্ষতি করতে পারবে না। আমার লোকেরা খুঁজছে ওকে। মেয়েরা এগিয়ে এসে বলে, আমাদের পুলিশ ফোর্স তো খুঁজছে রোহানকে। কারো না কারো হাতে তো অবশ্যই আসবে। আর জুনায়না, তুই তো এমন ভীত প্রকৃতির না। জোনায়নার চোখ টলমল করছে। মেয়েরার দিকে চেয়ে ফের চাইলো প্রশান্তর দিকে। হাত বাড়িয়ে প্রশান্ত হাত নিজের হাতের ভাঁজে নিয়ে নিল জোনায়না। মেয়েরা বুঝতে পারলো জোনায়নার ভয় কোথায়। আরসমান ফাইজের দিকে চাইলো, বলল, ফাইজ, আমি বান্দরবান যাওয়ার টিকিট রেডি করছি। 3 দিনের মধ্যে নিজের সব কাজ গুছিয়ে নেয়। আজ ছিল জাহরার ছুটির দিন। সে আজ আসেনি হাসপাতালে। আজ বাড়িতেই থেকে নিজেই কিছু সময় দিয়েছে, উপভোগ করেছে একাই দিনটি। তবে কেন যেন আজ তার বোধ হয়েছে কাউকে সে খুব করে খোয়ানো অনুভব করছে। বোধ হচ্ছে সে চায় সেই মানুষটাকে তার পাশে খুব করে, কিন্তু আজ সে পাশে নেই। সকাল হয়েছে, নতুন এক দিনের আরম্ভ। আজ আকাশের সূর্যের দেখা মিলেছে না, তবে আশেপাশে গরম অনুভূত হচ্ছে দৃঢ়ভাবে। যারা ঘুম থেকে উঠে হাসপাতাল যাওয়ার জন্য তৈরি হচ্ছে। মায়া দরজা ঠেলে প্রবেশ করে জারার ঘরে।
যারা মাথায় গোমটা টেনে ফিরে চায়, দরজার পানে জিজ্ঞেস করে। কিছু বলবে মা? মায়া হাস্যজ্জ্বল মুখেই বলে, আজ হাসপাতাল না গেলে হয় না মা? যারা বিছানায় থাকা তার ব্যাগ হাতে নিয়ে নিল, বলল। না মা, আজ যেতে হবে। মায়া এগিয়ে এসে পুনরায় বলল। তাহলে বিকেলের আগে আসা যায় না? যারা ভাবুক দৃষ্টিতে চায় তার মায়ের দিকে বলে। কেন মা, কি হয়েছে? মায়া উৎফুল্ল হয়ে বলে, আজ তোর বড় মা আসবে আর আমার নীরব আসবে, তাই বলছিলাম কি আজ না গেলে হয় না? যারা এসে বলে। ও তা বলো, বড় মা নীরব ভাই আসবে, আমি না থাকলে চলে? দাঁড়াও দেখছি হাসপাতালের ব্যাপারটা ম্যানেজ করতে পারি কিনা। মায়া খুশিতে আত্মহারা হয়ে গেল। সে হাস্যজ্জ্বল মুখে বেরিয়ে গেল জারার ঘর থেকে। ফাইজ তার শিডিউল অনুযায়ী রুগী দেখছে। তখনই তার কেবিনে প্রবেশ করে একজন যুবক বলে। ফাইজ ফ্রিকুসকে ফেলে বলে, ডক্টর জাহারা আসবে না কেন? যুবকটি প্রত্যুত্তরে বলে কেবিনের দরজা আটকে চলে গেল যুবকটি। ফাইজ ভাবনায় পড়ে গেল। সে তার সামনে বসে থাকা রুগীকে চেক আপ করা শেষ করলো। অতঃপর নিজের কেবিন থেকে বেরিয়ে চলে গেল ধূসরের কেবিনের দিকে। আজ ফাইজের উপর অনেকটা চাপ পড়ে গেল জাহরা না আসায়। জাহরা তার মায়ের সঙ্গে ব্যস্ত এক এক ধরনের খাবার রান্নায়। অনেকদিন পর তার বড় মা আসতে চলেছে গ্রাম থেকে। জাহরার বড় মা অর্থাৎ মায়ের বড় বোন। জাহরার বড় মায়ের ছেলে নীরব, সে একজন সরকারি কর্মকর্তা। তার অফিস শহরে, তাই নিজের পরিবার থেকে আলাদা থেকে শহরে ফ্ল্যাট কিনে একা একা থাকে সে। নীরবের মা শহরে থাকতে তেমন পছন্দ করেন না, সে তো গ্রামপ্রিয় মানুষ। দরজায় বেল বাজলো। মায়া জাহারাকে উদ্দেশ্য করে বলল, জাহরা মা, যা গিয়ে দরজাটা খোল, দেখ এলো বলে ওরা। যারা ছোট কোণে হাসি ফুটিয়ে হাতে ছুরি রেখে দিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে দ্রুত গেল দরজার দিকে। দরজার সামনে এসে নব ঘুরিয়ে দরজা খুলে দিল সে। প্রফুল্ল হাসল। সামনে মানুষটিকে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরল জাহরা। জাহরার বড় মাকে জড়িয়ে ধরেছে জাহরা। নীরব পেছনে দাঁড়িয়ে। জাহরার বড় মা জাহরার মাথায় হাত বুলিয়ে বলে, আমাদের ছোট্টটি কেমন আছিস? জাহরা হেসে ফেলে বলে, আমি ছোট্টটি নেই, আমি এখন একজন অনকোলজিস্ট। বড় মা হাসলেন। জাহরাকে ছেড়ে দিয়ে নীরবের দিকে চেয়ে বললেন, দেখছিস নীরব, মেয়েটা কত মিষ্টি হয়ে গিয়েছে, আমাদের মিষ্টি ডাক্তার। যারা মুচকি হাসলো। নীরব শান্ত কণ্ঠে হেসে বলল, মিষ্টি ডাক্তার। জাহরা হেসে বলে, বড় ভিতরে চলো, এখানে দাঁড়িয়ে কথা বলবে তোমরা? মা প্রত্যুত্তরে হেসে বললেন, অবশ্যই না। নীরব বড় মা ভেতরে প্রবেশ করলো। মায়া রান্নাঘর থেকে বেরিয়ে এসে জাহরাকে বলে তাদের গেস্ট রুমটা দেখিয়ে দিতে। জাহরা দেখিয়ে দেয় দুজনকে গেস্ট রুম। মায়া আবার লেগে পড়ে তার রান্নার কাজে। জাহরা তার বড় মাকে তার প্রয়োজনীয় জিনিসপত্র এগিয়ে দিতে ব্যস্ত হয়ে পড়ে। মায়ের সকালে বাইরে গিয়েছিল, এখন ফিরল বাড়ি। বসার ঘর পেরিয়ে যখন নিজের ঘরে প্রবেশ করবে তখনই পেছন থেকে জাহরা পারে। মায়ের বাবা, বড় মা নীরব ভাই এসেছে। ফিরে যায়, অবাক হয়ে বলে, তারা এসেছে? কখন এলো? এই যে অনেকক্ষণ হলো, গেস্ট রুমে আছে বড় মা আর ভাই। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসি, তারপর দেখা করছি আফার সাথে। মাইক ফ্রেশ হয়ে নিজের ঘরে চলে যায়। যারা চলে যায় মায়ের কাছে। যারা ও মায়া তাদের কাজ শেষ করে নিজেরাও ফ্রেশ হয়ে নেয়। কাজ সেরে ফ্রেশ হতে হতে যেন প্রহর চলে গেল। খাবার টেবিলে এসে বসেছে সকলে। মায়ের জাহরার বড় মা ও নীরবের সঙ্গে আলাপে ব্যস্ত। নীরব ঠোঁটের কোণে কিছু হাসি টেনে মায়েদের সকল প্রশ্নের উত্তর দিচ্ছে। জাহরা মায়া তিনজনই খাবার এগিয়ে দিল। জাহরার বড় মা মোলায়েম কণ্ঠে বলে, আমাদের মিষ্টি জাহরা কত কিছুই না পারে। আমাদের বড় মেয়েরার খবর কি? ওর বিয়েতে তো আশাই হলো না। বলেই থামলো। পুনরায় বল, মায়ের আমাদের মেহেরা মাটা আবার বড্ড আদুরে মেয়েটা, কিন্তু অনেক কিছু করতে জানে। গর্ববোধ করে বলে, আমার দুই মেয়ে অনেক কিছুই পারে। এক মেয়ে রোগীকে রোগমুক্ত করে পুরো সংসারের দায়িত্ব সামলে নিতে জানে। কথায় কথায় যেন খাবার পর্ব শেষ হলো। যারা টেবিলে থাকা খাবার প্লেট মাকে রান্নাঘরে এগিয়ে দিতে সাহায্য করলো। সকালে বসার ঘরে সোফায় বসে আয়েশ করে বসেছে। জাহরার বড় মা বলে উঠলেন, আমি একটা কথা বলতে চাই, যদি তোমরা কিছু মনে না করো। মায়া বলে, বলো আপা।
আসলে আমি জাহারাকে আমার মেয়ের মতো ভালোবাসি। আমার নীরবের জন্য ওকে অনেক পছন্দ। ওকে আমার নীরবের জন্য দেয়া যায় না মায়া? জাহারার বড় মা কথাটি বলতে যারা বিস্মিত হলো সে থমকে দাঁড়িয়ে রইল। মাহিত বলল, আর আরেক মেয়ে নীরবের জন্য জাহারাকে এ কেমন প্রস্তাব দিলেন আফা? আমরা তো দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম। জাহারার জন্য আগেই এক জায়গা থেকে প্রস্তাব এসেছে। আমি মায়া ভেবেছি তাদের হ্যাঁ বলে দেব, কিন্তু আজ আপনি। জাহারার বড় মা বলে উঠল। মাহিত জাহারা কি নীরবের সঙ্গে খুশি হবে না? যেন কিছুই বলতে পারলো না। মায়া প্রত্যুত্তর করলো, বলল, আমাদের সময় দাও আপা, মেয়ের জীবন এমন করে তো আর সিদ্ধান্ত নেওয়া যায় না। জাহারার হাতের ফোন বেজে উঠল। জাহারার কর্ণকুড়ি শব্দটি ঝংকার তুলতে জাহারা কেঁপে উঠে ফোনের স্ক্রিনের দিকে চায়। অতঃপর সকলের দিকে দৃষ্টি নিয়ে বলে, আমার ফোন এসেছে, আমি আসছি। বলে নিজের ঘরে চলে যায় জাহারা। ঘরে সে দরজা আটকে ফোন রিসিভ করে। সে ওই পাশ থেকে ফাইজ কণ্ঠ ভেসে আসে। জাহারা ছোট্ট করে বলে, জাহারা, আপনি কি খুব ব্যস্ত? না। আমি আর ধূসর আপনার বাড়ির নিচেই আছি। আপনি কি একবার নিচে আসতে পারবেন? ধূসর বড্ড জেদ ধরেছে, ও আপনার সঙ্গে ঘুরবে। বুঝতেই পারছেন, ওকে না বললে ও কাঁদবে, যার ফলে। জাহারা ব্যস্ত হয়ে বলল, না না, ওকে বলুন আমি আসছি, আমি এখনই আসছি। জাহারা ঘর থেকে বেরিয়ে বসার ঘরের এসে তার বাবার উদ্দেশ্যে বলে, বাবা, ফাইজ বাড়ির নিচে দাঁড়িয়ে, আমার ওনার সঙ্গে একটু যেতে হবে। মাহিত হাস্যজন মুখী বলল, আরে জামা দ্রুত, ছেলেটা নিচে দাঁড়িয়ে আছে। যারা অনুমতি পেয়ে হাসলো। গায়ের ওড়নাটা টেনে মাথায় ঘোমটা দিয়ে বেরিয়ে গেল ফ্ল্যাট থেকে। ফাইজাটাকে? ফাইজ জাহারার সিনিয়র ডক্টর। আর ফাইজ সম্পর্কে বলতে গেলে, বিশেষ করে ফাইজের মা ফারহ, সে আবার আমাদের জাহারাকে পছন্দ করে। সে তার ছেলের বউ হিসেবে চায় জাহারাকে। অনেক আগেই সে এই সম্বন্ধ নিয়ে এসেছিল আমাদের কাছে, আমরা সময় চেয়েছিলাম। জাহারার বড় মায়ের মুখটি ছোট্ট হয়ে গেল। নীরব তার স্থির দৃষ্টি ফ্লোরে থেকে উঠে মাহিদের দিকে চেয়ে বলল, আমি একটু আসি। জাহারার বড় মা সে ছেলেকে জিজ্ঞেস করে বাধা দিল না। মাহিত শুধু চেয়ে রইল নীরবে প্রস্থানের দিকে। নীরব ফ্ল্যাটের প্রবেশ দরজা খুলে বেরিয়ে গেল। মায়া বলে উঠল, কি হলো নীরবের? জাহারার মা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো, বলল, কি আর হবে আমার ছেলের? বলে সে ঠোঁটের করে হাসি টানলো, বলল, তোরা একটু ভেবে দেখিস, আমার ছেলেটা খুব ভালোবাসে জাহারা মাকে। কখনো মুখ ফুটে আমার কাছে কিচ্ছু আবদার করেনি, শুধু জাহারাকেই আবদার করে চেয়েছে সে। মা চুপ করে রইল, প্রত্যুত্তর করলো না। যারা বড় বড় কদম ফেলে সদর দরজা পেরিয়ে বের হতেই নজরে পড়ে হাস্যজ্জ্বল ফাইজকে। ফাইজ ধূসরকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। ধূসরের সঙ্গে এক এক কথা আওড়াচ্ছে আর খিলখিল করে হাসছে দোষা। জাহারা সেই হাসির পানে চেয়ে আনমনি হাসলো। ধীর পায়ে হেঁটে গেল সে। ফাইজের থেকে নজর সরিয়ে সামনে তাকাতেই ধূসর দেখে জাহারাকে এগিয়ে আসতে। সে উৎফুল্ল হয়ে বলে, দেখো দেখো ফাইজের জাহারা, ফাইজ তোমার জাহারা। ফাইজ ধূসরের থেকে দৃষ্টি সরিয়ে চায় জাহারার পানে। জাহারার মুখখানায় চেয়ে থেকে যেন ফাইজ বার কয়েক শুকনো ঢোক গিলে দৃষ্টি সরিয়ে নেয় সে। জাহারার সম্মুখে এসে দাঁড়িয়ে বলে, কেমন আছেন ডক্টর ফাইজ? ধূসর লাফিয়ে উঠলো। জাহারার কোলে যেতে চাইলেও ফাইজ হাসলো। জাহারা হেসে দুই হাত বাড়িয়ে ধূসরকে নিজের কোলে নিল। ফাইজ বলে উঠল, আজ এত সুন্দর করে বলছো যে জাহারা বেগম। জাহারা মুখ ভেঙচে পালে, হ্যাঁ, ভালো করে কথা বললেও আপনার পেটে হজম হয় না, ফাজিল লোক। ফাইজ এবার হু হু করে হেসে উঠলো, বলল, ঠিক বলেছো তুমি। এমন করে কথা না বললে আমার মনটাই ছটফট করে। আমার পেটের ভাত হজম হওয়া তো দূর। নীরব সদর দরজা পেরিয়ে সামনে তাকাতেই যেন তার হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল। সে দরজা আটকে অগ্রসর হলো ফাইজ জাহারার দিকে। জাহারার পাশে এসে দাঁড়ালো। জাহারা অবাক হয় কিঞ্চে সরে যায়। নীরব থেকে বলে ওঠে, ভাইয়া তুমি এখানে? ফাইজ ফ্রিকুচকে চায় নীরবের দিকে। নীরব গম্ভীর কণ্ঠে বলে, কোথায় যাচ্ছ যারা? ধূসর জাহারার কে বলতে না দিয়ে হেসে বলে ওঠে, ফাইজের জাহারা, আমি ফাইজ করতে যাব। বলে জাহারার গলা জড়িয়ে ধরল ধূসর। জাহারা মৃদু হাসল। ধূসর আবার বলে উঠল, আমরা অনেক মজা করব, তাই না ফাইজের জাহারা? নীরব কপালে কয়েকটি দৃঢ় ফাঁস পড়ে আসে। সে জিজ্ঞেস করে,
ফাইজ এ জাহারা মানে? যারা কি উত্তর করবে বুঝে উঠতে পারে না। অপরদিকে ফাইজ তার তীক্ষ্ণ নজরের আপাত মস্তক নীরবকে পর্যবেক্ষণ করছে। ধূসর চট করে চায় নীরবের দিকে, ঠোঁট দুটো চোখা করে বলে, এ কি তুমি জানো না? নীরব তার গম্ভীর কণ্ঠস্বর রেশ টেনেই বলল। না তো। হাসলো, খিলখিলিয়ে বলল, যারা তো শুধু ফাইজের, তাই তো? জাহারা ছেলেটা এইসব কি বলেছে? তোমাদের মাঝে কোনো সম্পর্ক আছে তা তো বললো না খালো। যারা বিরক্ত হলো বলল, আরে ও এইভাবে এই নামে ডাকে আমাকে, আর আমাদের মাঝে তেমন সম্পর্ক নেই। ফাইজ চায় এবার জারার দিকে বলে, তোমার আমার মাঝে সম্পর্ক নেই মানে? অবশ্যই আছে। আর এ কে? যারা আমাকে চরম শেষে পৌঁছে যায়। তার আর ফাইজের মাঝে সম্পর্ক কবে, কখন, কোন দিন হলো? আর তার আর ফাইজের সম্পর্ক আছে তো অসম্ভব ব্যাপার। ফাইজ তার গম্ভীর কণ্ঠে রেশ টেনে বলে, কি হলো বলছো না কেন? এ কে? যারা তস্র হয়ে বলে, ইনি হচ্ছে আমার বড় মায়ের ছেলে নীরব। নীরব এক কদম এগিয়ে আসে, যারা হাত ধরে জাহারাকে পেছনে ঠেলে দিয়ে বলে, শুনেছেন আমি কে? যারা যাচ্ছে না আপনার সঙ্গে, চলে যান। ফাইজ খাড় কাত করে চায় জাহারার দিকে বলে, জাহারা তুমি যাবে না আমার সঙ্গে? যারা হাসিচোখ মাথা নাড়ায়। ফাইজ হেসে নীরবের দিকে চায়, নীরবের বুকে ধাক্কা দিয়ে নীরবকে সামনে থেকে সরিয়ে ফেলে। জাহারার হাত নীরবের হাতের থেকে ছাড়িয়ে বলে, ধূসর যে বলল জাহারা শুধুই ফাইজের, শুনতে পেলেন না? জাহারা ফাইজের সঙ্গে যাবে, এতে জাহারার সম্মতি আছে, আপনি না বলার কে? নীরব তেতে উঠলো। ফাইজ তর্জনী তুলে বলল, এক চুল পরিমাণ নড়বেন না, না হয় এই শেখ বাড়ি থেকে তুলে নিয়ে আপনাকে হাসপাতালের বেডে ভর্তি করার ব্যবস্থা করে ফেলবো। বলে ফাইজ পেছনে খুলল। গাড়ির দরজা খুলে চোখের ইশারা জাহারাকে গাড়িতে উঠতে বসতে বলল। জাহারা গাড়িতে উঠে বসল। ফাইজ ফিরে চাইল নীরবের দিকে। অতঃপর গাড়ির অপর পাশে গিয়ে ড্রাইভিং সিটে দরজা খুলে গাড়িতে উঠে পড়ল। নীরব উচ্চ কণ্ঠে ডাকলো জাহারাকে। জাহারা উত্তর করার পূর্বে ফাইজ গাড়ি স্টার্ট দিয়ে সেই করে ছুটিয়ে নিয়ে চলে গেল গাড়ি। ফাইজ স্টিয়ারিং শক্ত করে চেপে ধরে রেখে সামনের দিকে স্থির দৃষ্টি রেখে অস্বাভাবিক স্পিডে গাড়ি চালাচ্ছে। ধূসর খুশিতে লাফিয়ে উঠে বলে, ইয়ে জাহারা ফাইজের এক হাত ধরে বলে, ফাইজ এই ভাই তুই আস্তে গাড়ি চালা, তুই নিজেও মরবি আমারও মরাবি। শান্ত হয়ে গেল। স্পিড কমিয়ে আনলো। ধূসর মুখ ফুলিয়ে ফেললো, বলল, কি হলো? জাহারা ধূসরের গাল টেনে দিয়ে বলে, এমন গাল ফুলাই নাকি পাগল? আর একটু হলে গাড়ির সামনে আজরাইল এসে হাই হ্যালো করে যেত। ধূসর হাসলো। জাহারা ফাইজের দিকে চাইলো, বলল, ফাইজ এই কি হয়েছে আপনার? হুট করে নীরব ভাইয়ের সঙ্গে অমন করলেন কেন? আপনার সঙ্গে আমার কবেই বা কি সম্পর্ক হলো? জাহারার দিকে একবার চাইলো, অতঃপর সামনের দিকে দৃষ্টি স্থির করে বলল, তোমার আমার সম্পর্ক তো আছে একটা, জুনায়না বলে, না সাপ বেজির সম্পর্ক। বলেই হাসলো। ফাইজ পুনরায় বলল। যারা চুপ হয়ে তোমার ওই ভাই তোমাকে পছন্দ করে? গেল মৃদু কণ্ঠে বলল, জানি না আমি, কিন্তু জানেন আজকে বড় মা নীরব ভাইয়ের জন্য আমাকে চাইলো। বাবা মায়ের কাছে সম্বন্ধ নিয়ে এসেছেন তিনি। ফাইজ ভরাট কণ্ঠে বলল, তাহলে তুমি কি চাও তোমার নীরব ভাইকে? যারা চট করে বলল, না। ফাইজ এইবার হাসলো, বলল, তাহলে এই বিয়ে হচ্ছে না কনফার্ম? জাহারা বলে, আপনি কিভাবে শিওর হচ্ছেন? বাবা যদি হ্যাঁ বলে দেয় ওনাদের? বলবে না জাহরা বেগম, বললেও কি তুমি মুখ দিয়ে একবার না বলেছো? এইটাই তো যথেষ্ট ওই বিয়ে না হওয়ার। যারা ভাবনায় পড়ে গেল। ধূসর জাহারের কোলে বসে আশপাশ চেয়ে চেয়ে দেখছে। ফাইজ বলে, এই যে ধূসর বাবু, তোমার মন ভালো হয়েছে? ধূসর হেসে বলল, বলে আবার আশপাশটা দেখতে লাগলো। ধূসর হঠাৎ চেঁচিয়ে বলে উঠল, ফাইজ দেখো দেখো ফুচকা, থামাও গাড়ি থামাও, আমি ফুচকা খাবো। জাহারা তার ভাবনা থেকে বেরিয়ে এলো। ধূসরকে ধরে বলে উঠল, কি হয়েছে ধূসর? ফাইজ গাড়ি থামিয়ে ফেলে। ধূসর জাহারার ওনার এক কোণা টেনে বলে, ফুচকা খাবো চলো। ফাইজের মুখটি হাস্যোজ্জ্বল হয়ে উঠল। সে জাহারার কোল থেকে ধূসরকে নিয়ে গাড়ি থেকে বেরিয়ে এলো। বলল, জাহারা আসো। যারা ঠোঁটের কোণে ফুটে উঠল মিষ্টি হাসি। সে বেরিয়ে এলো। তিনজনই কয়েক কদম হেঁটে গেল ফুচকাওয়ালার সম্মুখে। ফাইজ বলল, 3 প্লেট ফুচকা দিন তো মামা। ফুচকাওয়ালা প্রতি উত্তর করে বলল, দিচ্ছি মামা। বলি ফুচকাওয়ালা এক পাশের ঘুগনির সঙ্গে এক এক ধরনের
মশলার মিশ্রণ করলো, তাতে কয়েকটি মরিচ কেটে দিতে দিতে বলল, বেশি জাল হবে কি মামা? ফাইজ জাহারার দিকে চেয়ে প্রিয় নাচিয়ে চোখে চোখে জিজ্ঞেস করলো। জাহারা হেসে বলল, হ্যাঁ। ফাইজ বলল, দুটোতে ঝাল বেশি, একটিতে ঝাল কম, বুঝছেন? এভাবে করে দিবেন মামা। ফুচকাওয়ালা হেসে হাসুচোখ মাথা নাড়লো। ফাইজ আশেপাশে চেয়ে বসার জায়গা খুঁজল। কিছুটা দূরে একটি বন্ধ চায়ের টঙও, তার পাশে থাকা একটি কাঠের বেঞ্চি দেখতে পেল। জাহারার দিকে চাইলো, বলল, জাহারা, আপনি আর ধূসর গিয়ে ওইখানটাতে বসুন, আমি ফুচকা হলেই নিয়ে আসছি। যারা ধূসরকে নিয়ে নিল ফাইজের কোল থেকে, অগ্রসর হলো সেই দিকে। বেঞ্চিটির সামনে এসে এক পাশে ধূসরকে বসিয়ে দিয়ে নিজের অন্য পাশে বসলো। সে ওইখানটিতে বসে থেকে চেয়ে থাকলো ফাইজের দিকে। এইদিকে ফাইজ তার হাস্যজ্জ্বল মুখে আলাপ করছে ফুচকালার সঙ্গে। ফুচকালা হেসে প্রত্যেকটি উত্তর করছে ফাইজকে। যারা হাসলো আনমনি, বলল, খুব মিশুক মিস্টার ফাজিল। 3 প্লেট ফুচকা তৈরি করে ফাইজের হাতে 2 প্লেট ধরিয়ে দিল ফুচকাওয়ালা। ফাইজ 2টি প্লেট নিয়ে যারা ও ধূসরের কাছে আসলো। দুজনকেই 2টি প্লেট দিয়ে বলল, তোমরা খাও, আমি আসছি। বলেই ফাইজ পুনরায় আসলো ফুচকাওয়ালার নিকট। নিজের ফুচকার প্লেটে ফুচকাওয়ালার থেকে নিয়ে চলে গেল দুজনের কাছে। ফাইজ এসে দুজনের পাশে বসলো। ধূসর একটি ফুচকা মুখে পুরে হেসে বলল, খুব মজা। ফাইজ হাসলো, বলল, ওহ, মজা লেগেছে ধূসরের। ধূসর বসা থেকে দাঁড়িয়ে গেল। নিজের প্লেট থেকে একটি একটি করে ফুচকা নিয়ে জোর করে জাহরা ও ফাইজকে খাইয়ে দিল। জাহরা ফাইজ একসঙ্গে হেসে উঠল। ধূসরের খাওয়া শেষে ফুচকা সে তার মুখে মাখিয়ে বসে আছে। ফাইজেরও খাওয়া শেষ, জাহরার শেষ ফুচকাটি বাকি। জাহরার ঝাল পেয়েছে খুবই। ফাইজ তীক্ষ্ণ চোখে জাহরার দিকে চেয়ে আছে। ফাইজ নিজের পকেট থেকে রুমাল বের করে ধূসরের মুখ মুছে দেয়। অতঃপর জাহরার জামায় পড়ে থাকা কিছুটা ফুচকা রুমাল দিয়ে পরিষ্কার করে দেয়, বলে, এমন বাচ্চাদের মতো করে খাচ্ছেন কেন জাহারা? ঝাল পেয়েছে আপনার? জাহরা প্লেটটি পাশে রেখে বলে, ফাইজ অনেক ঝাল পেয়েছে। দ্রুত উঠে দাঁড়ায়, 3টে প্লেট হাতে নিয়ে বলে, একটু সহ্য করে বসো, আমি আসছি। দোল লাগায় ফাইজ। প্লেটগুলো ফুচকাওয়ালার হাতে দিয়ে মানিব্যাগ থেকে টাকা বের করে ফুচকাওয়ালার হাতে টাকা ধরিয়ে দিল ফাইজ। অতঃপর নিজের গাড়ির দিকে ছুটল। গাড়ির সম্মুখে এসে গাড়ির দরজা খুলে পেছনের সিট থেকে পানির বোতল নিয়ে নিল। ফাইজ পানির বোতল নিয়ে দ্রুত চলে এলো জাহরার নিকট। এসে এই বোতলের মুখ খুলে বোতলটি হাতে ধরিয়ে দিল। জাহরার বলল, এখন পানি খাও, সামনে কোনো মিষ্টির দোকান পেলে মিষ্টি জাতীয় কিছু কিনে দেওয়া যাবে। জাহরা পানির বোতল নিয়ে ঠক ঠক করে পানি খেয়ে নেয়। ধূসর জাহরার সামনে এসে বলে, ঠিক আছে। জাহরা হাসল। ধূসর চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, একদম। ফাইজ ঠোঁট প্রসারিত করে হাসলো। জাহরার মুখ তুলে তাকায় ফাইজের দিকে, বলে, আচ্ছা, আমরা 3 জন আর গাড়ি দিয়ে না ঘুরলে হয় না? কেন, তুমি হাঁটতে চাইছো? জাহরা উঠে দাঁড়ালো। ধূসরের হাত ধরে বলে, হ্যাঁ। ঠিক আছে, চলো। ধূসর হাসলো, জাহরার হাত ধরে দৌড় লাগালো। জাহরা হেসে উঠলো। সেও ধূসরের সঙ্গে তাল মিলিয়ে দৌড়ালো। ফাইজ হেসে বলে উঠল, ধীরে। 3 জনই হাঁটতে হাঁটতে চলে আসে অনেক দূর। ফাইজ আসার পথে লক্ষ্য করে মিষ্টির দোকান। সে কিনে নেয় মিষ্টি। জাহরার পাশে হাঁটতে শুরু করে ফাইজ। জাহরা চায় ফাইজের দিকে। ফাইজ জাহরার হাতে ছোট্ট বক্সটি ধরিয়ে দেয়, বলে, এই নাও তোমার মিষ্টি। জাহরা অবাক হয়ে বলে, আমার তো ঝাল লাগছে না এখন, মিষ্টি কিনলেন কখন? আমি তো জানি না, তবে খাও, এটা তোমার জন্যই কিনেছি। জাহরা মুচকি হাসলো। ছোট্ট বক্সটি খুলে একটি মিষ্টি নিয়ে ধূসরের হাতে ধরিয়ে দিল। অপর একটি নিল। ফাইজের দিকে এগিয়ে দিয়ে বলল, আপনিও নিন। না, আমি খাবো না, তুমি খাও। যারা শুনলো না, ফাইজের মুখের সামনে নিয়ে জোর করে তার মুখে পুরে দিল মিষ্টিটি। হেসে বলল, খান খান। ফাইজ খেলেও হাসলো সে। বৃদ্ধাঙ্গুলে ঠোঁটের পাশে লেগে থাকা মিষ্টি মুছে সে প্রশান্তির নিঃশ্বাস নিল। স্নিগ্ধ পরিবেশ, তার সঙ্গে তার পছন্দের 2টি মানুষ। মাঝে মধ্যে এমন সময় গুলো থেমে গেলেও পারে। ফাইজ হাত ঘড়িতে দিকে চাইলো। অতঃপর খুনসুটি করতে থাকা জাহরা ও ধূসরকে দেখলো সে। ফাইজ সকাল থেকে তার কাজে ছিল অত্যাধিক ব্যস্ত। হুট করে ধূসরের নার্স এসে ফাইজকে
বলে ধূসর ডাকছে তাকে। ফাইজ সময় নষ্ট না করে চলে যায় ধূসরের কেবিনে। আর ধূসর বায়না ধরে বসে। তার এই একটি ঘরে বন্দি থাকতে ভালো লাগছে না। সে ঘুরতে চায়, যেতে চায় বাইরে। তার সঙ্গে সে ফাইজের জাহারাকে চায়। ফাইজ কিছুক্ষণ ভেবে হ্যাঁ বলে দেয়। বেরিয়ে পড়ে হাসপাতাল থেকে ধূসরকে নিয়ে। জোরানা তার সকালের ডিউটিতে আজ আসেনি। আছে রোহানকে খোঁজার জন্য রাতের ডিউটিতে অংশগ্রহণ করবে। আর জোরানা প্রশান্তকেও যেতে দেয়নি অফিসে। প্রশান্ত বিছানায় গা এলিয়ে আছোয়া হয়ে শুয়ে আছে, তার কোলে ল্যাপটপ। আজ সারাদিন বাড়িতে কাজে নিজেকে ব্যস্ত রেখেছে জোরানা। জোরানা এক বাটি স্যুপ নিয়ে ঘরে প্রবেশ করে। প্রশান্ত জোরানাকে দেখে ল্যাপটপ কোল থেকে নামিয়ে গোল হয়ে বসে বলে, কত কাজ করবি আজ? জোরানা হাসলো, এসে বসলো প্রশান্তর পাশে। বলল, বিয়ের পর নিজের ঘরটাকেই তো ভালো করে গোছানো হলো না প্রশান্ত বাবু। কোথায় আমার ঘর আগে থেকে গোছানো, আবার নতুন করে কি গোছানোর আছে? জোরানা মুচকি এসে স্যুপ চামচ নিয়ে বারকাক ফু দিল। অতঃপর প্রশান্তর মুখের সামনে ধরে বলল, দ্রুত খেয়ে নি তো। প্রশান্ত না সুযোগ মাথা নাড়ল। জোরানা ফ্রিকুচকে বলল, কি না, হ্যাঁ খেতে হবে। প্রশান্ত হাতে ইশারা করে বলে, আগে বউয়ের দেওয়া আদর খেতে চাই, তারপর স্যুপ খাবো। জোরানা হাসল। এগিয়ে গিয়ে প্রশান্ত সারা মুখে আদর ছিঁড়ে দিল। বলল, বড্ড দুষ্টু হয়েছো তুমি। প্রশান্ত ঠোঁট টিপে হাসলো। এবার সে সংকোচ করলো না স্যুপ খেতে। জোরানা স্যুপ খাইয়ে দিতে দিতে বলে, তোর ব্যথা করছে মাথা আর হাত? প্রশান্ত মাথা নাড়িয়ে বলে, না না তো, বউয়ের আদর পেয়ে ব্যথা কবেই পালিয়েছে। জোরানা ক্ষীণ হাসলো। স্যুপের বাটি পাশে রেখে প্রশান্তর মাথায় হাত রাখলো। বলল, কিন্তু আমার যে বড্ড কষ্ট হচ্ছে তোর এই ব্যান্ডেজগুলো দেখে। প্রশান্ত শুয়ে পড়ে, মাথা রাখে জোরানার কোলে। বলে, মাথায় হাত বুলিয়ে দিত, আমি একটু ঘুমাই। জোরানা আবেশে হাত বুলিয়ে দিতে শুরু করলো। জোরানা আর বুঝতে পারছে প্রশান্তর কষ্ট হচ্ছে, তবে সে মুখে প্রকাশ করছে না। সন্ধ্যার আকাশে অন্ধকার ঢেকে এসেছে। ঘড়িতে 8:10। মেয়েরা থানা থেকে বেরিয়ে সে রিক্সা খুঁজছে। রাতে ডিউটি নেই তার।